সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নতুন পর্বে। এই পর্বে আমরা আলোচনা করব পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে। ধরা যাক তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলা হয়েছে। আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায়। আমরা জানি একটা পরমাণুতে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, তার চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘুরপাক খেতে থাকে, মানে ঘুরতে থাকে, আর পরমাণুর বেশিরভাগ জায়গায় থাকে ফাঁকা। তার মানে আমি যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটা কণার ভর বের করে ফেলতে পারি, তাহলে সেটাই হবে একটা পরমাণুর ভর। কারণ একটা পরমাণুর ভেতরে এর বাহিরে কিন্তু আর কোনো কিছুই থাকে না। তাহলে আমি যদি এই তিনটা জিনিসের কোনো একটা পরমাণুর ক্ষেত্রে এই তিনটা কণার ভর বের করে ফেলতে পারি, সেটাই হবে পারমাণবিক ভর, অর্থাৎ ওই পরমাণুর ভর। এই অধ্যায়ের শুরুতে ইলেকট্রনের ভর আমরা জেনেছিলাম, প্রোটনের ভর আমরা জেনেছিলাম এবং নিউট্রনের ভর আমরা জেনেছিলাম। কাজে আমরা নিশ্চয়ই এখানে যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো। তাহলে দেখো, আমরা একটু আগেই বললাম যে একটা পরমাণুতে ধরো কয়টা প্রোটন আছে, কয়টা ইলেকট্রন আছে, কয়টা নিউট্রন আছে, আমি যদি সেটা জানি, তাকে এই সংখ্যাগুলো দিয়ে গুণ করে সবগুলো যোগ করে ফেললেই তো আমরা একটা পরমাণুর ভর পেয়ে যাই। এখন পর্যন্ত এতটুকুই আমাদের ধারণা বা এতটুকুই আমাদের জানতে পারা, সেটা আমরা বলতে পারি। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বলি, মানে এটা এক্সাম্পল হিসাবে বলতেছি। ধরো কোনো একটা পরমাণুতে ইলেকট্রন আছে 6টা, প্রোটন আছে 6টা এবং ধরো নিউট্রন আছে 7টা। এটা আমি বলার জন্য বললাম, ঠিক আছে? তো ইলেকট্রন 6টা হলে এই সংখ্যাটাকে, একটা ইলেকট্রনের ভরকে 6 দ্বারা গুণ করলে 6টা ইলেকট্রনের ভর পেয়ে যাব। একটা প্রোটনের ভরকে 6টা প্রোটনের ভর দিয়ে গুণ করলে আমরা 6টা প্রোটনের ভর পেয়ে যাব। এবং একটা নিউট্রনের ভরকে 7টা নিউট্রনের দিয়ে গুণ করলে আমরা 7টা নিউট্রনের ভর পেয়ে যাব। তাহলে আমরা এখানে 6 দিয়ে গুণ করে 6টা ইলেকট্রন, 6 দিয়ে গুণ করে 6টা প্রোটনের ভর, 7 দিয়ে গুণ করে 7টা নিউট্রনের ভর পেয়ে গেছি। এবার সবগুলো ভরকে যোগ করে দাও, তাহলে কিন্তু একটা পরমাণুর ভর আমরা বা ওই পরমাণুর ভর আমরা পেয়ে গেছি। কিন্তু দেখতেই পাচ্ছ এই ভরগুলো খুবই ছোট। কর্মক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সব সময় একটি মানানসই একক ঠিক করে নিই। এই ভরগুলোর দিকে আমরা খেয়াল করলে, এই যে এই এককটার দিকে বা এই সংখ্যাটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা কত ছোট সংখ্যা তুমি ধারণা করতে পারো? এই যে 9-এর আগে যদি আমি 31টা শূন্য বসাই, মানে 30টা শূন্য, 9 সহ টোটাল 31টা সংখ্যা থাকবে। অর্থাৎ এই দশমিকটা সামনের দিকে যদি আমি 31 ঘর সরিয়ে নিয়ে আসি, তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। মানে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বলি। ধরো একটা সংখ্যা আমরা জানি 0.1, এটা ছোট। 0.01 এটা ছোট। 0.0001 এটা আরও অনেক বেশি ছোট। এবার তুমি যদি এই সংখ্যাটার কথা চিন্তা করো, এই সংখ্যাটা কত হবে? এই যে 0 পয়েন্ট, এরকম হচ্ছে আমার 30টা শূন্য দেওয়ার পরে হচ্ছে 9109। চিন্তা করো তো এই সংখ্যাটা কত ছোট। এই ছোট সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করা বা হিসাব নিকাশ করা আমাদের জন্য কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাবে। আর এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করি? আমরা একটা মানানসই একক বা তুলনামূলক একটা একক ধরে নিই, যার সাথে তুলনা করে আমরা বলতে পারি যে এই জিনিসের ভর এইরকম বা এই জিনিসটা হচ্ছে যে এইরকম। যেমন ধরো এখানে কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে মেপে থাকি। অর্থাৎ একটা সূর্যের ভর, ধরো আমার একটা ধারণা আছে, কথার কথা, সূর্যের ভর হচ্ছে 1 কেজি। একটা নক্ষত্রের ভর, অন্য একটা নক্ষত্রের ভর যদি 10 কেজি হয়, ধরো আরেকটু স্পেসিফিক করে বলে, ধরো সূর্যের ভর হচ্ছে 5 কেজি। এবার অন্য একটা নক্ষত্রের ভর যদি হচ্ছে 10 কেজি হয়, তাহলে আমি কি বলবো? সূর্যের ভরের দ্বিগুণ, মানে 2 সূর্যের ভর। তারপরে যদি ধরো 15 কেজি হয়, তাহলে 3 সূর্যের ভর। এই যে আমি বড় সংখ্যাটাকে ছোট করে নিয়ে আসতেছি একটা জিনিসের সাথে তুলনা করে, এই কথাটা এখানে বলা হলো। নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে মেপে থাকি। তারপরে ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি। খেয়াল করো, টনও কিন্তু হচ্ছে আমরা ভর মাপার জন্য ব্যবহার করে থাকি। যখন অনেক বড় বেশি ভর হয়ে থাকে তখন আমরা টন ব্যবহার করে থাকি, কিন্তু এর থেকে কেজি ব্যবহার করি, গ্রাম ব্যবহার করি, মিলিগ্রাম ব্যবহার করি, তাই না? এই যে এককগুলা ব্যবহার করা, এই এককগুলা ব্যবহার করার মূল উদ্দেশ্য মূলত আমরা
ওই যে বড় সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা একটা ধারণার মধ্যে নিয়ে আসা বা আমাদের ক্যালকুলেশনের সুবিধা অনুযায়ী ব্যবহার করার জন্য। তারপরে হাতির ওজন, ওজন তো মূলত না, এটা ভর হবে, 1000 কিলোগ্রামে প্রকাশ করা হয়। আমরা ওজন মাপি, এই যে ওজন না, এটা ভর মাপি হচ্ছে কিলোগ্রামে। তারপর হচ্ছে কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেটাকে বলা হয় হচ্ছে গ্রামে। এখন ধরো আমি যদি তোমাকে বলি যে একটা স্পিডের বোতলে 0.03 কেজি চিনি আছে, তুমি এই সংখ্যাটা হচ্ছে যে কিভাবে রিলেট করবা, তাই না? বরং আমি যদি এখানে বলতাম যে এখানে 30 গ্রাম চিনি আছে, তাহলে সেটি জিনিসটা কি অনেক বেশি স্পেসিফিক হয়ে যায় না? এটা কিন্তু আমি এক্সাম্পল হিসাবে ব্যবহার করলাম, অন্যভাবে না। তো এই যে 0.03 কেজি, এটা ব্যবহার না করে আমি যদি 30 গ্রাম বলি, তাহলে তুমি জিনিসটা আরও ভালো ফিল করতে পারো এবং হিসাবের সুবিধার জন্য এটা অনেক বেশি সহজ হয়ে থাকে। এই 30 গ্রামকে যদি আমি টন দিয়ে বলি, চিন্তা করো সেই সংখ্যাটা আরও অনেক বেশি হচ্ছে ছোট হয়ে যাবে, তাই না? তখন আমি সেটাকে আরও স্পেসিফিক করে বুঝতে পারবো না যে আসলে কী বোঝানো হচ্ছে। তো এই জন্য আমরা আরও একটা উদাহরণ দেখো, ঔষধে কার্যকরী রাসায়নিক দ্রব্যের পরিমাণ বলা হয় মিলিগ্রামে। ওই যে আমরা বলি না যে 500 মিলিগ্রাম, 600 মিলিগ্রাম, হ্যাঁ, বা 100 মিলিগ্রাম। তো এই মিলিগ্রাম দ্বারা প্রকাশ না করে যদি আমি সেখানে গ্রাম দিয়ে প্রকাশ করতাম, তাহলে চিন্তা করো সেই ভরটা হচ্ছে যে এতটাই ছোট যে আমি বুঝতেই পারতাম না এখানে কতটুকু বোঝানো হচ্ছে। এই উদাহরণগুলোর উদ্দেশ্য হচ্ছে একটা বড় সংখ্যা হলে কিংবা একটা ছোট সংখ্যা হলে সেটা আমাদের প্রয়োজন অনুসারে অন্য এককের সাথে তুলনা করে আমরা প্রেজেন্ট করে থাকি, যেটা আমাদের হিসাবের সুবিধা করে থাকে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানানসই একক বের করে নিয়েছে, সেটাকে AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বা সংক্ষেপে শুধু ইউ বলা হয়ে থাকে। খেয়াল করো, তোমার হচ্ছে অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটা মানানসই একক ব্যবহার করে নিয়েছে, সেটাকে আমরা AMU বা অ্যাটমিক ম্যাস ইউনিট বা সংক্ষেপে শুধু ইউ বলে থাকি। একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ইউ বা পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয়। এর পরিমাণ হচ্ছে চাই কত? 1.661 × 10⁻27 কেজি। এই জায়গাটা আরেকবার একটু বুঝি। আমরা যেমন হচ্ছে টন ব্যবহার করতেছি, তারপরে মেট্রিক টন ব্যবহার করে থাকি, তারপরে আমরা ব্যবহার করি কিলোগ্রাম, আমরা ব্যবহার করি মিলিগ্রাম, আমরা ব্যবহার করি গ্রাম। এগুলো যেমন আমাদের বোঝার সুবিধার জন্য ভরকে প্রকাশের জন্য একক হিসেবে ব্যবহার করি, তেমনি একটি পরমাণুর ভর প্রকাশের জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাটমিক ম্যাস ইউনিট, বা যেটাকে সংক্ষেপে শুধুমাত্র ইউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই অ্যাটমিক ম্যাস ইউনিটের মান কত? অ্যাটমিক ম্যাস ইউনিটের মান হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। সেই মানটাও আমাদের এখানে বলা আছে। কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ হচ্ছে 1.661 × 10⁻27 কেজি। কারণ এই আইসোটোপটা প্রকৃতিতে অনেক বেশি স্থিতিশীল থাকে, খুব বেশি সুইচ করে না। মানে হচ্ছে এই যে আমরা জানি আইসোটোপগুলো হচ্ছে তেজস্ক্রিয় হলে সেটা কি হয়, কণা, আলফা কণা, বিটা কণা, তারপরে হচ্ছে যে গামা রশ্মি নির্গমন করে হচ্ছে ভরের পরিবর্তন করে থাকে। তো এটার ক্ষেত্রে এরকম অস্থিতিশীল অবস্থায় যায় না, এটা খুব স্থিতিশীল পরমাণু আইসোটোপ বলে এই ভরটা আমরা ক্যালকুলেশন করে থাকি। তাহলে কার্বন 12 আইসোটোপের যে ভর, তার 12 ভাগের এক অংশকে আমরা বলবো হচ্ছে কি অ্যাটমিক ম্যাস ইউনিট বা AMU। আর এই মানটা কত? এই মানটা হচ্ছে 1.661 × 10⁻27 কেজি। অর্থাৎ নতুনভাবে বলা যায় এই নতুন এককে কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12U। অর্থাৎ কার্বন 12 পরমাণুর যে ভর আছে সেটাকে যদি আমি এই দ্বারা ডিভাইড করি, তাহলে আমরা কত পেয়ে থাকি? 12 পেয়ে থাকি, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা বলতেছি কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12U। আরও যদি আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে সেই বিষয়টা আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করো, একটা ইলেকট্রনের ভর আমরা লিখতেছি 0.000548588U। কিভাবে আসলো এটা? আমরা একটা ইলেকট্রনের ভর কত আমরা দেখি। এই যে দেখো, একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 × 10⁻31 কেজি। তো সেটাকে হচ্ছে এই মান দ্বারা ডিভাইড করো, তাহলেই পাবা হচ্ছে 0.000548588U। অথবা এই কথাটাকে আমরা উল্টোভাবে বলতে পারি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ইউ এর মান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যায়। অর্থাৎ এই সংখ্যাটাতে ইউ এর মান দ্বারা গুণ করে দাও, তাহলেই তুমি এই মানটা পেয়ে যাবা। অথবা একটা প্রোটনের ভর, নর্মালি একটা প্রোটনের ভর হচ্ছে এত, এই প্রোটনের ভরটাকে যদি তুমি এই মান দ্বারা ডিভাইড করো তাহলে এটা পেয়ে যাবা। অথবা উল্টো দিক থেকে আমরা বলতে পারি এই মানটাকে যদি আমরা ইউ দ্বারা গুণ করে দিই, ইউ এর মান দ্বারা গুণ করি, যে ইউ এর মান এখানে বলা
ফর্মুলা আছে, ইউ এর মান দ্বারা গুণ করলে এটা পাওয়া যাবে। সেম কথা হচ্ছে নিউট্রনের ভর। তাহলে এই যে এককটা আমাদের সুবিধাটা কি করতেছে, এই যে মানগুলাকে দেখো বেশ খানিকটা বড় করে আমাকে দেখাচ্ছে না? এই যে 10⁻27 যে বড় অনেকগুলো শূন্য ছিল, সেই শূন্যগুলোকে হচ্ছে আমাদের বাদ দিয়ে জাস্ট হচ্ছে 1.007276 ইউ দ্বারা আমরা প্রকাশ করতে পারতেছি। এটা আমাদের হিসাবটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। আচ্ছা, এবার আসো, তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলোর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদাভাবে এইগুলোর ভর জানি, কাজে আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো। যেটা আমি প্রথম পর্বে বলেছিলাম, মানে প্রথম অংশে বলেছিলাম পর্বের, যে এইভাবে আমরা একটা পরমাণুর ভর বের করে ফেলতে পারি। কারণ আমরা জানি একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে বের করা যায়, নিউট্রন দিয়ে তৈরি। সুতরাং তাদের ভর যদি আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে টোটাল একটা পরমাণুর ভর আমরা বের করে ফেলতে পারবো। তো এই কথাটা এখানে বলা হয়েছে, বা আমরা সেরকমটা এখন পর্যন্ত ধারণা করতেছি, কিন্তু আসলে এটি পুরোপুরি সত্য নয়। এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি বের করতে পারবো, কিন্তু ভর ব্যবহার বের করতে পারবো না। কেন আমরা এটা করতে পারবো না সেটাও আমরা একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, যে আমরা একটা কাছাকাছি মান বা একটা মানে খুব ক্লোজ একটা মান পাবো, কিন্তু একজ্যাক্ট যে ভ্যালুটা আছে সেই একজ্যাক্ট ভ্যালুটা আমরা পাবো না। কেন পাবো না সেটার ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি। যেমন আমরা এই নতুন এককে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টিকে 12C পরমাণুর ভর বের করে দেখতে পারি। এটা 12U আসা উচিত। খেয়াল করো এখানে কি বোঝানো হয়েছে। এই যে খেয়াল করো, কার্বন 12 পরমাণুর ভর কত? 12U। 12U মানে কি সেটা কিন্তু তুমি এখন জানো, যে 12কে যদি হচ্ছে যে আমরা এই মান দ্বারা গুণ করে দিই, তাহলে হচ্ছে কার্বন 12 পরমাণুর ভর আমরা পাবো। তো এখন আমরা ওইখানে কার্বন 12 পরমাণু কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন দ্বারা তৈরি হয়েছে, বা এক কার্বন 12 পরমাণুর মধ্যে কয়টা নিউট্রন, কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন রয়েছে, তাদের যদি টোটাল ভর বের করি, তাহলে আমরা কি পাবো? একটা কার্বন 12 পরমাণুর ভর পাবো। এখন আমরা এই নিয়মটা ইউজ করি, আমরা সরাসরি ইলেকট্রনের এই ভরটা ব্যবহার না করে আমরা যে আপেক্ষিক ভরটা পেয়েছি বা ক্যালকুলেট করেছি সেই ভরটা ব্যবহার করব। অর্থাৎ ইলেকট্রনের ভর হিসাবে ব্যবহার করবে এইটা, প্রোটনের ভর হিসাবে ব্যবহার করবে এইটা, এবং নিউট্রনের ভর হিসাবে ব্যবহার করবে এইটা। তাহলে এই ভরগুলো ব্যবহার করলে আমরা আসলে কার্বন 12 পরমাণুর ভর পাওয়ার কথা হচ্ছে 12U। এখন আমরা ক্যালকুলেট করে দেখি আসলে কি আমরা সেটা পাচ্ছি কিনা। এই যে দেখো, কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন। তাই এর ভর হওয়ার কথা ছিল কি? ওই যে ইলেকট্রনের যে ভরটা ছিল তাকে 6 দ্বারা গুণ করব, প্রোটনের যে ভরটা ছিল তাকে 6 দ্বারা গুণ করব, এবং নিউট্রনের যে ভরটা ছিল তাকে 6 দ্বারা গুণ করব। এই যে দেখো, আমি বাহিরে পুরো সবগুলোর সাথে হচ্ছে বাহিরে 6 গুণ করেছি, ঠিক আছে? আচ্ছা, এইটা ধরো হচ্ছে আমি আরেকটু ভেঙে তোমাদেরকে হচ্ছে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমরা এখানে দেখলাম ইলেকট্রন আছে 6টা, প্রোটন আছে 6টা এবং নিউট্রন আছে 6টা। এই যে আমাদের এখানে বলা ছিল যে কার্বন 12 পরমাণুতে হচ্ছে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন রয়েছে। আর একটা ইলেকট্রনের ভর দেখো 0.0054858U। তো আমি সেই মানটা লিখে নিয়েছি 0.000548588U। তারপরে একটা প্রোটনের ভর হচ্ছে 1.007276U, আমরা একটু মিলিয়ে নিই, 1.0072761U। এবং একটা নিউট্রনের ভর হচ্ছে 1.0086641.0086664U। তাহলে আমরা এখানে একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রনের ভর জানি, এবং কয়টা প্রোটন, কয়টা নিউট্রন, ইলেকট্রন আছে সেটাও আমরা এখন জানি। তাহলে এখন দেখো, একটা ইলেকট্রনের ভর যদি এত হয়, তাহলে 6টা ইলেকট্রনের ভর কত হবে? অর্থাৎ ইলেকট্রনের ভর হচ্ছে কার্বন 12 পরমাণুতে ইলেকট্রনের ভর হচ্ছে এই যে এই ভ্যালুটাকে আমরা 6 দ্বারা গুণ করলেই পেয়ে যাব। এটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 0.00329148U। এটা হচ্ছে কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রনের টোটাল ভর। এরপর হচ্ছে 6টা প্রোটনের টোটাল ভর আমরা বের করব। তাহলে এই যে একটা প্রোটনের ভর হচ্ছে 1.00726। তো 6টা প্রোটনের ভর কত হবে? এটাকে 6 দ্বারা গুণ করে দিব। আমরা 6টা প্রোটনের টোটাল ভর পাচ্ছি 6.043656U। এরপর 6টা নিউট্রনের টোটাল ভর আমরা বের করব। একটা নিউট্রনের ভর হচ্ছে 1.0086664U। তাহলে 6টার ভর কত হবে? এই যে মানটা আছে এইটাকে আমরা 6 দ্বারা গুণ করে দিব। তাহলে আমরা ভর পাচ্ছি 6.05198 4U। তাহলে দেখো,
কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন আছে এবং 6টা প্রোটনের ইলেকট্রনের টোটাল ভর, 6টা প্রোটনের টোটাল ভর এবং 6টা নিউট্রনের টোটাল ভর আমরা পেয়ে গেছি। এবার যদি 3টা ভরকে আমরা যোগ করে দিই তাহলে কার্বন 12 পরমাণুর ভর আমরা পেয়ে যাব। তাহলে চলো এবার আমরা 3টাকে যোগ করে দিই, অর্থাৎ কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে এই 3টা মানকে আমরা যোগ করে দিব। দেখো আমরা সেখান থেকে মান পেয়েছি কত, 12.09893148 ইউ, অর্থাৎ এই 3টা মানকে যোগ করলে আমরা এটা পাই। কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল কত, পাওয়ার কথা ছিল হচ্ছে 12 ইউ, কারণ কার্বন 12 পরমাণুর ভর ছিল 12 ইউ। এই যে আমরা মানটা এখানে বলে রেখেছিলাম, এই যে কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12 ইউ, কিন্তু আমরা আসলে সেটা না পেয়ে আমরা কিছু পরিমাণে ভর বেশি পেয়েছি। দেখো প্রসিডিউরটা কি ছিল, একটা ইলেকট্রনের ভর, একটা প্রোটনের ভর, একটা নিউট্রনের ভর আমাদের দেয়া ছিল। তো যেহেতু কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন রয়েছে, তাহলে এই মানগুলোকে হচ্ছে 6 দিয়ে গুণ করে দিয়েছি। যেটাকে 6 দ্বারা গুণ করলাম, এটাকে 6 দ্বারা গুণ করলাম এবং এটাকে 6 দ্বারা গুণ করলাম। যেই ভ্যালুগুলো পেয়েছি সেই ভ্যালুগুলোকে আমরা টোটাল যোগ করলে কার্বন 12 পরমাণুর ভর পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা না পেয়ে কিছুটা বেশি পেয়েছি। এইটাই হচ্ছে আমরা উপরের এই প্যারাটাতে বা এই অংশে বুঝাতে চেয়েছি যে আমরা যদি শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ভরকে যোগ করি তাহলে একটা পরমাণুর ভর আমরা পাবো না। কেন পাবো না, চলো সেই ব্যাখ্যাটাতে যাই। তোমরা দেখতেই পাচ্ছ এটা হুবহু 12 ইউ না এসে, এই যে ভ্যালুটা 12 ইউ না এসে প্রায় 0.8% বেশি এসেছে। সেটা তোমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারো। এই যে এইটা থেকে হচ্ছে 12 বাদ দিয়ে তুমি হচ্ছে যে 100 দ্বারা হচ্ছে ডিভাইড করে দিয়ে 100 দ্বারা হচ্ছে যে গুণ করে দিলে তুমি পার্সেন্টেজের মানটা পেয়ে যাবা। তো শুধু কার্বন 12 এর জন্য নয়, যে কোনো পরমাণুর জন্য যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয়, দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণুর ভর থেকে বেশি। যেহেতু কেন বেশি সেটা আমরা দেখি। যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য এবং পরমাণুর ভর বের করার সময় ভরটিকে বিবেচনা না করলেও কোনো পার্থক্য হয় না, তাই আমরা অনুমান করতে পারি প্রোটন ও নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়। খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে একটা পরমাণুতে আমরা দেখেছি ইলেকট্রনের ভর অত্যন্ত ক্ষুদ্র, এবং আমরা যখন রাদারফোর্ডের পরমাণুর মডেল পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে পরমাণুর মোট ভরটা তার কেন্দ্রে পুঞ্জীবিত থাকে। ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য বলে এটাকে আমরা স্কিপ করে যেতে পারি। তো যেহেতু আমরা ইলেকট্রনের ভরকে স্কিপ করে যেতে পারি, তাহলে পরমাণুর ভরটা নির্ভর করতেছে কার উপরে, প্রোটনের ভর এবং নিউট্রনের ভরের উপরে। তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে এমন কোনো গল্প কাহিনী কিছু একটা আছে যার জন্য ভরের এই তারতম্য ঘটে থাকে। তো সেই জিনিসটা কি বা সেই গল্প কাহিনীটা কি? তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছো। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করে এবং যেটুকু ভর কমে যায় সেটি আপেক্ষিক সূত্রের E=mc² হিসেবে শক্তিতে পরিণত হয়। খেয়াল করো, মূল ব্যাপারটা হচ্ছে এখানে এই যে আমরা ভর যতটুকু হ্রাস পাচ্ছে, ভরটা হ্রাস পেয়ে কোথায় যাচ্ছে, আমাদের ক্যালকুলেশনে যে ভরটা পাচ্ছি সেটা না পেয়ে কিছুটা কমে যাচ্ছে। যতটুকু কমে যাচ্ছে সেটা কই যাচ্ছে, সেটা E=mc² সূত্র হিসাবে ক্যালকুলেশন করে আমরা যে শক্তিটা পাবো সেই শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই শক্তিটা কোথায় কাজ করতেছে? এই শক্তিটা মূলত কাজ করতেছে প্রোটন ও নিউট্রনকে একজন আরেকজনের সাথে আটকে থাকার ক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই তোমরা এবার ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা যতটুকু ক্যালকুলেশন করতেছি তার থেকে কিছু পরিমাণে ভর কম রয়েছে। কেন কম রয়েছে? রর পেছনে কারণটা হচ্ছে এই ইলেকট্রন ও প্রোটন ও নিউট্রন যুক্ত হওয়ার সময় কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়। সেই শক্তির ক্যালকুলেশনটা আমরা করতে পারি E=mc² দিয়ে। এই শক্তিটা কই যায়? এই শক্তিটা হচ্ছে প্রোটন আর নিউট্রনকে শক্তভাবে আটকে রাখার কাজে ব্যবহৃত হয়। কাজেই তোমরা বুঝতে পারছো এটি একটি পরমাণুতে শুধু নিউট্রন ও পরমাণুর সংখ্যা জানলেই তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যায়, কিন্তু প্রকৃতিতে পারমাণবিক ভর কত সেটি জানা সম্ভব হয় না। এই জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে রেখেছেন। তো এখানে তোমাদের একটা চার্ট দেওয়া আছে, কোন এই যে কার্বন 12 পরমাণুর ভর কত, 13 পরমাণুর ভর কত, বা ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে আইসোটোপ, কিংবা হচ্ছে কপারের, সিলভারের, ইউরেনিয়ামের আইসোটোপের ভর কত, সেগুলো তোমাদের পাশে দেয়া আছে। তোমরা চাইলে হিসাবে সুবিধার জন্য হচ্ছে তোমরা মানগুলো একটু মুখস্থ করে রাখতে পারো। এইটা হচ্ছে যে তোমাদের জন্য পরবর্তীতে ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন কাজে তোমাদের ব্যবহার করতে হতে পারে। এবার সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন। ধরা যাক তোমার কাছে ক্লোরিনের পারমাণবিক ভর কত সেটি জানতে চাওয়া হলো।
ক্লোরিনের পারমাণবিক ভর কত সেটা জানতে চাওয়া হলো। কিন্তু ক্লোরিনের আইসোটোপ দুটি, একটা হচ্ছে ক্লোরিন 35, আরেকটা হচ্ছে ক্লোরিন 37। তাদের পারমাণবিক ভর যথাক্রমে ক্লোরিন 35 এর ভর হচ্ছে বা পারমাণবিক ভর এই যে উপরে ছকে দেয়া ছিল 34.968 ইউ এবং ক্লোরিন 37 এর ভর হচ্ছে 36.956 ইউ। তাহলে তুমি ক্লোরিনের পারমাণবিক ভর কোনটি বলবে? বিজ্ঞানীরা এই প্রশ্নটিরও একটি যৌক্তিক উত্তর প্রস্তুত করেছেন। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়। খেয়াল করো কিভাবে আমরা হিসাব করব। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর, এই যে এদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়। তো আমি ধরো হচ্ছে তোমাদের জন্য এই ক্যালকুলেশনটা একবার করে দেখাই যে এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। যে এখানে আমাদের বলা আছে ক্লোরিন 35 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে কত? 75.77% এবং প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন 37 এর পরিমাণ হচ্ছে 24.23%। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে প্রকৃতিতে প্রাপ্ত যেই ভরটা রয়েছে, যেই পার্সেন্টেজটা রয়েছে তাকে তার পারমাণবিক ভর দ্বারা গুণ করব। খেয়াল করো এই যে 75.77 তাকে গুণ করব তার পারমাণবিক ভর দ্বারা অর্থাৎ 34.968 দ্বারা। দেখো আমরা এখানে সেই কাজটা করেছি। সেম কাজটা করব হচ্ছে ক্লোরিন 37 এর ক্ষেত্রে। এই যে ক্লোরিন 37 এর শতকরা পার্সেন্টেজ দেয়া আছে তাকে আমরা মাল্টিপ্লাই করব তার পারমাণবিক ভর দ্বারা। এই যে এইটাকে তার পারমাণবিক ভর দ্বারা গুণ করে দিব। তারপর এই যে প্রাপ্ত দুইটা মান সেই দুইটা মানকে হচ্ছে যোগ করব। যোগ করার পর তাকে কি করব? 100 দিয়ে হচ্ছে ডিভাইড করব। তাহলেই আমরা কি পাবো? একটা ক্লোরিনের গড় পারমাণবিক ভর পেয়ে যাব। তাহলে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যাবে সেটাকে সেই আইসোটোপের পারমাণবিক ভর দ্বারা গুণ করতে হবে। এরপর প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে এইভাবে গুণ করে ক্যালকুলেশন বের করে সবগুলোকে যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে? 100 দ্বারা ডিভাইড করতে হবে। তারপর যখন আমরা যেটা পাবো ক্যালকুলেশন করে সেটাই হচ্ছে ওই মৌলের গড় পারমাণবিক ভর। তাহলে আমরা ক্লোরিনের গড় পারমাণবিক ভর পেয়েছি। খেয়াল করে এটা কিন্তু গড় পারমাণবিক ভর, এটা কিন্তু কোনো একটা আইসোটোপের ভর না। তো এইখানে হচ্ছে দেখো এই বিষয়টা কি, তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভেতর থেকে যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর বের করো তাহলে সেটা হয় 34.968 ইউ কিংবা 36.956 ইউ, কখনোই সেটা কিন্তু 35.45 ইউ হবে না। খেয়াল করো আমি যদি একটা পাত্রের মধ্যে অনেকগুলো ক্লোরিন পরমাণু রাখি সেখান থেকে একটা উঠিয়ে যদি তার পারমাণবিক ভর দেখি সেটা হয় এই মানটা আসবে না হয় এই মানটা আসবে, কিন্তু এই মানটা কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ এটা তো আমরা গড় হিসাব করেছি, এইটা তো কোনো আইসোটোপের পারমাণবিক ভর না, এটা হচ্ছে একটা গড় মান। তো গড় মান তো সেখানে দেয়া থাকবে না, সেখানে হচ্ছে কোনো একটা আইসোটোপের ভর সেখানে দেয়া থাকবে। বিষয়টা আমি একটু সহজ করে বলি এরকম যে একটা ক্লাসে ধরো 10 জন স্টুডেন্ট আছে, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 16 বছর। হ্যাঁ, এরকম ধরো 3 জনের বয়স আমরা দেখলাম, 10 জন না ধরে 3 জন ধরলাম। যে আমি 3 জনের মানটা একটু বলে, ধরো একজন হচ্ছে 14 বছর, তারপর একজন হচ্ছে ধরো 17 বছর, তারপর একজন হচ্ছে ধরো 19 বছর, এরকম 3 জন। তো 3 জনের গড় যদি আমরা বের করি কিভাবে বের করব? 14, 17 যোগ 19, তারপর তাকে যোগ করে হচ্ছে 3 দ্বারা ডিভাইড করব। আমরা মানটা পাচ্ছি কত? 16.66 বা 16.67। খেয়াল করো তো 3 জনের কারো বয়স কি 16.67 হয়েছে? একজনের 14, একজন 17, একজন 19, কিন্তু আমরা মানটা গড়টা কত পাচ্ছি? 16.67। তাহলে গড় পাওয়া আর সেখানে এক্সাক্ট কোনো পারমাণবিক ভর পাওয়া কিন্তু এক জিনিস না, এই কথাটা এখানে বলা হয়েছে। কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর হিসেব ধরা হয় হচ্ছে 35.4 ইউ। এটা হচ্ছে আমাদের হিসাবের সুবিধার জন্য, কারণ তো আমরা ওইভাবে এক একটা আইসোটোপের ভর আমরা ক্যালকুলেট করতে পারি না, বা হিসাবে আমরা যেহেতু একাধিক আইসোটোপ আছে তাহলে আমরা কোনটা হিসাব করব সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমরা গড় মানটা নিয়ে হিসাব করি। পরবর্তী অধ্যায়ে পর্যায় সারণীতে তোমরা দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে এই সংখ্যাটি লেখা আছে। আরেকটা জিনিস একটু কারেকশন তোমাদেরকে বলে রাখি, এই যে এখানে 34.956 আছে এটা কিন্তু হচ্ছে 36.956 হবে, অর্থাৎ এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 34 এর পরিবর্তে 36 হবে। আচ্ছা, এরপরে আসো
রাসায়নিক বিজ্ঞানে পারমাণবিক ওজন বলে একটা রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে, যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটা সুনির্দিষ্ট অর্থ রয়েছে। ওজন হচ্ছে যে ভরের সাথে 9.8 গুণ করে ওজন পাওয়া যায়। 1 নিউটন, কিন্তু রসায়নে পারমাণবিক ওজন বলতে এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝায়। অর্থাৎ মোলের পারমাণবিক ভরকে 1 ইউ দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়। মোলের পারমাণবিক ভরকে 1 ইউ দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়। দুটি ভরের তুলনা বলে এটি একক সংখ্যা, এর কোনো একক নেই। যেহেতু দুইটা রাশি একই, যদি দুইটা রাশি একই হয় তাহলে তার কোনো একক থাকে না। তো এখানে একটা তো পারমাণবিক ভর, আরেকটা হচ্ছে যে 1 ইউ, সেটাও হচ্ছে যে কি পারমাণবিক ভরেরই মান। সুতরাং দুইটাই যেহেতু একই রাশি, একই ধরনের রাশি, তাই এদের কোনো একক থাকবে না। মোলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করবে তা তোমরা জেনে গেছো। এর উল্টোটা কি করে সম্ভব? এই যে আপেক্ষিক মানে যদি শতকরা পরিমাণ জানা থাকে তাহলে কিভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় সেটা আমরা দেখেছি। কিন্তু যদি কোনো মোলের দুটি আইসোটোপ থাকে এবং তুমি ওই মোলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানো, তাহলে এই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মোলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে। অর্থাৎ আমরা একটু আগে দেখেছিলাম যে শতকরা পরিমাণ দেয়া থাকলে আমরা গড় পারমাণবিক ভর বের করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা গড় পারমাণবিক ভর জানি, তাহলে আমরা শতকরা পরিমাণ কিভাবে বের করব। দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে, সেটাই আমরা সমাধান করব। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? অর্থাৎ দুইটা আইসোটোপের পরিমাণ দেয়া আছে, কপারের গড় পারমাণবিক ভর দেয়া আছে, এরা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। সেটা যদি আমরা পারি বা সেই ক্যালকুলেশনটা যদি আমরা বুঝি, তাহলে এই যে আমাদের এখানে বলা হয়েছে যে তাহলে এই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মোলের আইসোটোপের দুটি প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে সেটাও আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। তো চলো আমরা এটা সমাধান করি। তো আমাদের দুইটা আইসোটোপ ছিল, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। তো আমরা কপার 63 এর পরিমাণ ধরেছি প্রকৃতিতে প্রাপ্ত x%। তাহলে টোটাল যদি 100% হয়, তাহলে কপার 63 যদি x% হয়, তাহলে কপার 65 কত হবে? 100 মাইনাস x%। আমরা ধরে নিয়েছি 63 হচ্ছে x%, তাহলে 65 হবে 100 মাইনাস x%। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে এই যে আইসোটোপের ভর ইনটু প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ প্লাস অন্য আইসোটোপের ভর ইনটু প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ ডিভাইডেড 100। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত দেয়া আছে? এই যে খেয়াল করি, আমাদের এইখানে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে 63.5%। তাহলে আমরা এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের জায়গায় লিখে দিলাম 63.5%। তারপরে প্রথমটার ভর কত? প্রথমটার ভর হচ্ছে 63, আমরা লিখেছি। আর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত? x প্লাস হচ্ছে দ্বিতীয়টার ভর কত? 65 ইনটু প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, সেটা হচ্ছে 100 মাইনাস x ডিভাইডেড হচ্ছে 100। তারপরে এখানে হচ্ছে এটাকে কোনায় কোনায় গুণ করো, প্লাস এই 63 আর x গুণ করলে হচ্ছে 63x, 65 দিয়ে 100 কে গুণ করলে হচ্ছে 6500 মাইনাস হচ্ছে 65 দিয়ে x কে গুণ করলে 65x আর 100 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 6350। এরপর খেয়াল করো, আমি যদি 63x থেকে 65x কে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো -2x। এই মানটা ঠিক আছে, এটাই পাশে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি তাহলে পাবো কত? -150। আর এইদিকে যে -2 আছে, -2 নিচে ডিভাইড হয়ে যাবে। তাহলে x এর শতকরা পরিমাণ কত পাচ্ছি? 75%। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর পারমাণবিক শতকরা পরিমাণ হচ্ছে 75%। আর কপার 65 হবে কত? 100 মাইনাস 75 অর্থাৎ 25%। এইভাবে প্রকৃতিতে প্রাপ্ত কোনো একটা মৌলের শতকরা পরিমাণ আমরা বের করতে পারি যদি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। কিভাবে বের করতে পারি? আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে
অণুর ভর বের করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয়। অর্থাৎ আমরা একটা অণুর মধ্যে কি কি পরমাণু আছে সেই পরমাণুর পারমাণবিক ভর ব্যবহার করে অণুটার যদি ভর বের করি তাহলে সেটাকে আমরা আপেক্ষিক আণবিক ভর বলতে পারি। অণুর ভেতরে যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলগুলোকে যোগ করলে অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা সম্ভব। যেমন আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর কত? খেয়াল করো, কার্বনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12 এবং হচ্ছে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে কার্বন হচ্ছে এখানে একটা আছে, তাহলে 12 ইন্টু 1। অক্সিজেন হচ্ছে দুইটা আছে, তাহলে 16 ইন্টু 2, তাহলে যোগ করে দিলে আমরা কত পাচ্ছি? 44। এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আপেক্ষিক পারমাণবিক ভর। আমি তোমাদের জন্য একটা কাজ রেখে যাচ্ছি, তোমরা এটা করে কমেন্টে জানাবা। সেটা হচ্ছে H2SO4। এই H2SO4 বা সালফিউরিক অ্যাসিড একটা অণু, এই অণুর আপেক্ষিক আণবিক ভর কত সেটা তোমরা বের করে জানাবা। এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। আর এইভাবে এরপরে হচ্ছে এই অধ্যায়ের যদি মানে এই পর্বের কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি এই পর্ব তোমাদের কাজে আসবে। যে কোনো ধরনের প্রশ্ন কমেন্টে জানাবা। দেখা হবে পরবর্তী পর্বে। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি।